সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব বাংলাদেশের পালাবদল, তারেক রহমানের হাত ধরেই ফিরবেন শেখ হাসিনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস, থাকছে বিস্তারিত। জানিয়ে দেব আজ রাতেই ঢাকায় আসছেন পল কাপুর, আওয়ামী লীগ নিয়ে নতুন সিদ্ধান্ত, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা। জানিয়ে দেব আজ দিল্লি বিমানবন্দর থেকে বাংলাদেশ আই এম সেফ নাও বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা। জানিয়ে দেব সরকারি নয় নিজের গাড়িতে ও ক্রয় করা জ্বালানি ব্যবহার করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, থাকছে বিস্তারিত। এদিকে ইন্টারনেট বন্ধ করে ও জয় পলক গণহত্যার তথ্য লুকাতে নির্দেশ দেন বললেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সর্বশেষ জানিয়ে দেব নারায়ণগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টাঙিয়ে পালালো যুবলীগ নেতারা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের পালাবদল, তারেকের হাত ধরেই ফিরবেন শেখ হাসিনা, বাংলাদেশের আস্থা রাখলো ধানের শীষ। গত 17 বছর পর প্রত্যাবর্তন করে পরিবর্তন আনলেন তারেক রহমান। 35 বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেল বাংলাদেশ। 20 বছর পর বিএনপি প্রত্যাবর্তন ঘটলো। জয়লাভ করেই দেশের স্বার্থ নিয়ে কথা বললেন তারেক রহমানের, পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়েও তার স্পষ্ট বক্তব্য। কিন্তু শেখ হাসিনা বিষয়ে কি ভাবছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী? তবে কি বাংলাদেশের পালা বদলের সঙ্গে সঙ্গে তারেকের হাত ধরেই ফিরবেন শেখ হাসিনা? 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনার জমানায় পতন ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে দেশ ছেড়ে বিদেশে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর ভারতে আশ্রয় নেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এরপরই 8 আগস্ট মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়। এরপরই বাংলাদেশে শুরু হয় নৈরাজ্য, খুন, ধর্ষণ, রাহাজানি, অগ্নিসংযোগের ঘটনা অহরহ ঘটতে থাকে। 16 মাস পর নির্বাচন হলো, জয়লাভ করলো বিএনপি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 209টি আসন জয়লাভ করলো তারেক জিয়ার দল। জয়লাভ করার পরই তারেক রহমানের মুখে ঐক্যের বার্তা, সঙ্গে বাংলাদেশবাসীকেও ধন্যবাদ জানান। তিনি যেমন শান্তির বার্তা দিলেন, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার মূল কাজ হবে বলে জানান তারেক রহমান। তিনি বলেন, এই বিজয় গণতন্ত্রে অনেকেই আশা প্রকাশ করেছে বিএনপি ক্ষমতায় সেই দেশে ভেঙে পড়া আইন শৃঙ্খলা রক্ষা করবে। শেখ হাসিনাকে কি ফেরতে চাইবে বিএনপি? অন্তর্বর্তী সরকারে একাধিক ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে প্রথমে ভারত উত্তর না দিলেও কূটনৈতিক ভাষায় তার উত্তর দেয়, বুঝিয়ে দেয় অন্তর্বর্তী সরকার অর্থাৎ অস্থায়ী সরকারের হাতে ভারত কখনোই শেখ হাসিনাকে তুলে দেবে না। বিএনপি তো নির্বাচিত সরকার। এরপর ভারতের কাছে তারেক রহমান শেখ হাসিনাকে ফেরত চাইলে কি উত্তর দিবে নয়াদিল্লি? শেখ হাসিনাকে নিয়ে প্রত্যক্ষণের প্রশ্ন করলে সাংবাদিকদের উত্তর তারেক রহমান নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, এটা নির্ভর করছে আইনি প্রক্রিয়ার উপর। অনেকেই বলেছেন শেখ হাসিনা ফেরত চাইলেও তার বিচার প্রক্রিয়া মেনে পূর্ণ বিবেচনা করতে পারে বিএনপি। তবে এখন বাংলাদেশের প্রত্যাবর্তন হওয়া উৎসবের মেজাজ। তারেক রহমান হাতে বাংলাদেশ কতটা সুরক্ষিত থাকবে সেটা তো সময় কথা বলবে। এদিকে ঢাকায় আসছেন পল কাপুর, আওয়ামী লীগকে নিয়ে সিদ্ধান্ত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের ক্ষমতায় এলো বিএনপি। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার মন্ত্রিসভাও তার সঙ্গে শপথ নিয়েছে। আপাতত 25 জন পূর্ণ মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন তারেকের মন্ত্রিসভায়। ফলে এবার প্রশ্ন উঠেছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং তার আগে মন্তব্য অনুযায়ী যদি পদত্যাগ করেন তাহলে নতুন রাষ্ট্রপতি হিসেবে কাকে বেছে নেবেন তারেক রহমান? বেশ কয়েকজনের নাম সামনে এসেছে। এরই মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব তথা বর্ষিয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কিন্তু তিনি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বাংলাদেশের সময় অনুসারে দুপুর 3:30 নাগাদ বাংলাদেশের সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে সম্পূর্ণ করতে মার্কিন চাপে তাকে মন্ত্রিসভায় রাখা হলো, সেটিও আলোচনার মধ্যে রয়েছে। আর এখানে থেকেই অনেকেই ধারণা মোহাম্মদ ইউনূস হয়তো এবার পুনর্বাসন পেয়ে যাবেন। তাকে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে বেছে নিতে বাধ্য হবেন তারেক রহমান। প্রায় সব ক্ষেত্রে ইউনূস এবং খলিলুর বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা মার্কিন স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন এবং তাদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা চুক্তি করে রেখেছেন। তারেকের মন্ত্রিসভার মাধ্যমে এবার সেগুলো বাস্তবায়ন করা হবে। সেই কারণে খলিলুরকে মন্ত্রী এবং ইউনূসকে রাষ্ট্রপতি করা তোড়জোড় শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে। বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের সেনা প্রধান, এবং সেই খলিলুরকেই মন্ত্রী করে তারেক কি সেনাপ্রধানকে চ্যালেঞ্জের মুখে ফেললেন? এবার কি ইউনূসকে রাষ্ট্রপতি করে জেনারেল ওয়াকারুজ্জামানকে আরো বড় চ্যালেঞ্জের মুখে ফেলবেন?
দিল্লি বিমানবন্দর থেকে বললেন বাংলাদেশ আই অ্যাম সেফ নাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহাদি হাসান দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাইভে এসে বললেন বাংলাদেশ আই অ্যাম সেফ নাও। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। জানা যায় ভারত সফরকালে দিল্লি বিমানবন্দর অবস্থান করে তিনি লাইভ সম্প্রচার নিজের নিরাপত্তার কথা জানান। সংক্ষিপ্ত বক্তব্য তিনি সমর্থকদের উদ্দেশ্যে উদ্বেগ প্রকাশ না করার আহ্বান জানান এবং পরিস্থিতি স্বাভাবিক আছে বলে উল্লেখ করেন। তার এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ স্বস্তি প্রকাশ করছে, আবার কেউ তার সফরে প্রেক্ষাপট সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করছে। এ বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় বা জেলা পর্যায়ে থেকে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত বা কোনো বিবৃতি পাওয়া যায়নি। সরকারি নয় নিজের গাড়িতে ও ক্রয় করা জ্বালানি ব্যবহার করবেন প্রধানমন্ত্রী। সরকারি গাড়িতে নয় নিজের গাড়িতেই চলাফেরা করবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। এক্ষেত্রে প্রধানমন্ত্রী হিসেবে গাড়ির তেল বা ড্রাইভারের কোনো খরচ নেবে না। এদিকে আজ বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এই তথ্য জানান। তিনি বলেন প্রধানমন্ত্রী নিজের গাড়ি, নিজের চালক, নিজের ক্রয় করা জ্বালানি ব্যবহার করবেন। তিনি প্রধানমন্ত্রী সরকারি গাড়ি ব্যবহার করছেন না। আজকের দিনে কর্মসূচিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরেবাংলা নগর গিয়েছিলেন নিজের টয়োটো গাড়ি চড়ে। সেখান থেকে সচিবালয়ে তিনি এসেছেন সেই গাড়িতেই। রুমন বলেন যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশ তার গাড়ি বহরের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। এতদিন গাড়ি বহরে 13 থেকে 14টি গাড়ি থাকতো, আজ সেটা কমিয়ে 4টি করা হয়েছে। শপথ নেওয়ার পর প্রথম দিনে কর্মসূচিতে পতাকাবিহীন গাড়ি ব্যবহার করছেন প্রধানমন্ত্রী। তার রাষ্ট্রীয় অনুষ্ঠান অথবা বিদেশি মেহমানদের সফরের সময় তার গাড়িতে পতাকা ব্যবহার করা হবে বলে জানান রুমন। এদিকে ইন্টারনেট বন্ধ করে সজীব ওয়াজেদ জয় ও পলক গণহত্যার তথ্য লুকাতে নির্দেশ দেন বললেন চিফ প্রসিকিউটর। গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশ্বের কাছে গণহত্যার তথ্য লুকাতে নির্দেশ দেন বলেও জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যা মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সূচনা বক্তব্য দিয়েছেন প্রসিকিউশন। আগামী 25শে ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন তার আইসিটি উপদেষ্টা। আইসিটি মন্ত্রণালয় 2024 সালে জুলাই আগস্ট ইন্টারনেট বন্ধ করে বিশ্বের কাছ থেকে গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ করা হয়েছে এ মামলায়। এ ঘটনায় মাস্টারমাইন্ড বলা হচ্ছে জয়কে এবং পলকের বিরুদ্ধে বাংলাদেশের এই পরিকল্পনা বাস্তবায়নের অভিযোগ করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় ব্যানার টানিয়ে পালালো যুবলীগ। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয় স্লোগান দিয়ে একটি ব্যানার টাঙ্গিয়ে পালিয়ে যান যুবলীগের কর্মীরা। শহরের 2 নম্বর রেলগেট এলাকায় আওয়ামী লীগের কার্যালয় এবং ব্যানার টাঙানো হয়। একই সঙ্গে তারা 1 মিনিটের স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয়রা জানান কয়েকজন স্থানীয় যুবলীগ কর্মী যারা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেনের অনুসারী হিসেবে পরিচিত, তারা এসে তড়িঘড়ি করে কার্যালয়ের সামনে ব্যানার টানায়। এরপর তারা 1 মিনিট স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে, তবে তারা ব্যানার রেখে যান। এদিকে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল আল ইউসুফ খান টিপু বলেন এ বিষয়ে আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত নেই। আমরা এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি, যেহেতু তারা নিষিদ্ধ সংগঠন এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা নেবে। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা আইন শৃঙ্খলা অবনতি ঘটিয়ে নতুন সরকারকে বেকায়দায় ফেলার জন্য এসব কার্যক্রম চালাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। নারায়ণগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও অপারেশন তারেক আল মেহেদি জানান আমরা বিষয়টি অবগত রয়েছি, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।